শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা চর্চার কিছুটা ঘাটতি ঘটেছে, ভালো প্রভাব ফেলেছে এই করোনা। তারপরেও সব কিছু মিলিয়ে তো আসলে আমাদের জীবন থেমে নেই, আর থেমে থাকলে চলবেও না। কোনো না কোনো উপায়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আশা করি তোমরা সবাই নিজ নিজ জায়গা থেকে বাসায় অবস্থান করে সবাই পড়াশোনার সঙ্গে জড়িত আছো। তো এবং এটা প্রত্যাশা করি যারা নতুন 9-এ উঠছো, নতুন স্বপ্ন নিয়ে আসছো, যারা মনে করছো যে আমি বাসা থেকেও ভালো করতে পারবো, যারা নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত আছো, তাদেরকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর যারা একটু দূরে আছো, যারা মনে করছো যে এইভাবে কি হয়, তাদের জন্য আমি বিনীত অনুরোধ করব যে তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। কিছুটা হলেও তো আমরা শিখতে পারবো। এই শিক্ষার মাধ্যমে তোমার যদি প্রশ্ন থাকে, আমাদের যে নিচে কমেন্টস বক্স আছে সেখানে তোমরা কমেন্টস করতে পারবা। তোমাদের প্রশ্ন, তোমাদের যে জানার ইচ্ছা, তোমাদের যে জিজ্ঞাসুটা আছে সেটা অনায়াসে তোমরা লিখে দিতে পারো যে স্যার আমরা এখানে এটা বুঝতেছি না। তাতে করে হবে কি, তোমরা কি চাচ্ছ বা তোমাদের কোথায় আমি যে বুঝাইতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বিজ্ঞান টিচার বিলাস কুমার শীল। অনেকেই আমাকে দেখেছো, কারণ সবাই তো আর নতুন না, সবাই তো আর নতুন শিক্ষার্থী না, বা আমার পুরাতন যারা স্টুডেন্ট ছিল তারাও যে চলে গেছে তাও না। তো যারা নতুন আসছো তারা তো চিনবাই, যারা নতুন আসছো তাদেরকে সাধুবাদ জানাই। আশা করি তোমরা সবাই মিলে আমার এই অনলাইন ক্লাসটাতে অংশগ্রহণ করবা। আজকে আমার মনে হচ্ছে যে এটাই তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস, বিজ্ঞান নিয়ে এই তোমাদের সঙ্গে প্রথম ক্লাস। তো যারা খুব আশা নিয়ে এই কমার্স গ্রুপে যারা আসছো, তাদের জন্য একটা কথা থাকবে, একটা অনুরোধ থাকবে। কমার্সে এসছো ভালো কথা, কিন্তু কিছু কিছু বিষয় আছে সায়েন্স রিলেটেড, বিজ্ঞান সম্পর্কিত। এই বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলোতে হতাশ হবা না, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। খুব মজার একটা সাবজেক্ট, ভালো লাগবে তোমাদের। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে তো আমি আছি। আমি চেষ্টা করব তোমাদেরকে সব কিছু সহজভাবে উপস্থাপন করার। তো কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম অধ্যায়। আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো উন্নততর জীবনধারা। আমাদের আজকের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের নাম হলো উন্নততর জীবনধারা। সেটা হলো কিভাবে আমরা আমাদের জীবন মানকে উন্নত থেকে উন্নত দিকে, আরও বেশি উন্নতির দিকে আমরা নিয়ে যেতে পারি, কি করলে আমাদের জীবন মান কি হবে, উন্নতির যে ধারা অব্যাহত রাখা সম্ভব হবে, সেই কথাগুলাই এখানে হবে। তো এই কি করলে বা কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা উন্নত জীবনযাপন করতে পারবো, বা আমাদের যে নিরোগ সুস্থ সবল আমরা জীবন লাভ করতে পারবো, সে নিয়েই কথা হবে। তো কথা হওয়ার এই যে উন্নততর জীবনধারা, এই কথাটা শুনছো, আশা করি
তোমরা কিছুটা অনুভব করতে পারছো যে উন্নততর জীবনধারা মানে কি। আমি অলরেডি আমার কিছুক্ষণ আগেই আমার কথার মাধ্যমে সেটা প্রকাশ করে দিয়েছি। তো নিরোগ, সুস্থ, শক্তিশালী, কি বলা যায়, সুস্থ দেহ পাওয়ার জন্য, সুস্থ শরীর লাভ করার জন্য আমাদের কি কি করতে হবে বা আমরা কি কি করতে পারি, আমাদের দেখো প্রাত্যহিক জীবনে আমরা কি কি করি বা কি কি করে থাকি। আমাদের নিয়মিত কি করি, আমরা গোসল করি, খাওয়া দাওয়া করি, অপরিষ্কার হলে সেটা পরিষ্কার করি। এরকম যদি তুমি চিন্তাভাবনা করো, তোমরা যদি চিন্তাভাবনা করো যে আমাদের প্রথম এবং প্রধান যেটা দরকার সেটা হলো খাদ্য, তাই না? সেটা হলো খাদ্য। আমাদের বেঁচে থাকার জন্য, আমরা যদি বেঁচেই না থাকি তাহলে আমাদের শরীরটাকে সুস্থ রাখবো কিভাবে, আমরা আমাদের পরিবেশটাকে সুস্থ রাখবো কিভাবে, আমরা আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখবো কিভাবে, আমরা কিভাবে নিরাপদ থাকবো, আমরা কিভাবে নিরোগ হব। যদি বেঁচেই না থাকি তাহলে এগুলা তো একেবারেই এটাকে বলা যায় একেবারেই নিষ্প্রয়োজন, এটা প্রয়োজন নেই। যদি বেঁচে থাকি তবেই না আমাদের এগুলার দরকার আছে। যেমন আমি লিখতে চাই, আমি বোর্ডে লিখতে চাই অথবা তোমাদের সঙ্গে কথা বলতে চাই, তো বোর্ডে লিখতে গেলে যেমন কলমে কালি থাকার দরকার, নির্দিষ্ট পরিমাণ কালি থাকতে হবে। দেখা যাচ্ছে কালি নেই, আমি লিখতে যাচ্ছি, লেখা হবে না। তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি কিন্তু সৃষ্টিকর্তা আমার যে এই কণ্ঠের স্বর, এই কণ্ঠস্বরটা আমার কাছে দেয় নাই, তাহলে কি আমি শত চেষ্টা করলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো? তাহলে মৌলিক এবং প্রধান যে উপাদানটা আমাদের দরকার বেঁচে থাকার জন্য সেটা হলো খাদ্য। খাদ্য আমরা কোথা থেকে পাই, কিভাবে সংগ্রহ করি, কিভাবে সংরক্ষণ করা উচিত, এটা তোমরা ভালোই জানো। তারপরেও আমরা খাদ্য নিয়ে কথা বলবো, কারণ এই খাদ্যের যে কথা তোমরা শুনে আসছো সেটা অল্প ভাষা জ্ঞানগুলা নিয়ে আসছো, কিন্তু খাদ্য সম্পর্কে বিগত ক্লাসগুলোতে যা জেনে আসছো তার সাথে এখানে আরও বেশি পরিমাণে জানবা। তাহলে খাদ্য বলতে আমরা কি বুঝি? আমরা যেহেতু খাদ্য নিয়েই কথা চলে আসলো, আমরা বলছি কি খাদ্য আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান হলো খাদ্য। তাহলে খাদ্য বলতে আমরা কি বুঝি? খাদ্য আমরা যা খাচ্ছি তাই খাদ্য, স্বাভাবিক দৃষ্টিতে আমরা যা খাচ্ছি তাই খাদ্য। আমরা যে এইভাবে বললাম যে যেটা খাচ্ছি সেটাই খাদ্য, কিন্তু আমাদের যে বিজ্ঞান, আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছি সে বিজ্ঞানের আলোকে, সে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে খাদ্যের সংজ্ঞাটা একটু আলাদা। কেমন? যে আমরা যেটা খাচ্ছি সেটা খাদ্য নয়। তাহলে খাদ্যটা কি? খাদ্যটা হলো সেই বস্তু বা সেই পদার্থ বা সেই উপাদান যেটা গ্রহণ করলে আমাদের শরীরে শক্তি উৎপাদন হবে, আমাদের শরীরের বৃদ্ধি ঘটবে, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই সকল উপাদান, সেই সকল পদার্থই হলো খাদ্য। এখন তোমরা ভেবে দেখো তো, আমরা যা খাই সবই কি আমাদের এই শক্তি উৎপাদনে সাহায্য করে? সবই কি আমাদের এই দৈহিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? সবই কি আমাদের নিরোগ করতে সহায়তা করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? না, সব করে না। যদি সব করতো তাহলে রেশন পদ্ধতির মাধ্যমে আমাদের দেখো যে কিছু উৎসৃষ্ট খাদ্য সৃষ্ট আমরা বের করে দিই, সেটা পায়ুপথ হয় কিংবা মূত্রনালী দিয়ে হোক, আমরা প্রস্রাব করি কিংবা আমরা পায়খানা করি, অথবা অন্য বিভিন্ন সময় আমাদের শরীর ঘেমে যায়। এই যে অবাঞ্ছিত উপাদানগুলো আমরা বের করে দেই, এটাও তো খাদ্যেরই একটা অংশ, তাই নয়? এটাও খাদ্যের একটা অংশ। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা যদি এরকম হয়, আমরা বাজার থেকে তরমুজ নিয়ে আসলাম। তরমুজ নিয়ে এসে যদি আমরা খেতে চাই, সবচেয়ে আগে কি করি? তরমুজটাকে কেটে তারপরে হলো ওপরের যে শক্ত আবরণটা আছে সেটাকে আমরা ফেলে দেই, না খেয়ে ফেলে দেই। তাহলে ওটা যেমন উৎকৃষ্ট হলো,
আর আমরা যেটা খাইলাম, আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত যে ভেতরে মানব ইঞ্জিন দিয়ে রাখছে, সেই ইঞ্জিনটাতে কি করে, আমরা যেটা খাচ্ছি ওখান থেকে আবার ফিল্টারিং করছে। ফিল্ট্রেশন পদ্ধতিতে তারা ভিতরের যে যন্ত্রপাতি আছে সেটা কি করলো, ফিল্টারিংয়ের মাধ্যমে আসল খাবারগুলো গ্রহণ করলো, বাকিগুলা ফেলে দিল। যেটাকে আমরা কি বলি তোমরা জানো কি? আমরা যেটা ফেলে দিই, রাফেজ নামে একটা কথা শুনেছিলাম আমরা, তাই না? রাফেজ কথাটা তোমরা 6-এর বিজ্ঞানে পড়েছো, 7-এর বিজ্ঞানে পড়েছো, 8-এর বিজ্ঞানে পড়েছো। তো রাফেজটা কি? রাফেজ হলো সেই উপাদান বা সেই খাদ্যদ্রব্য যেটা আমাদের শরীরের জন্য নিষ্প্রয়োজন, যেটা আমাদের কোনো কাজে লাগে না। তাহলে রাফেজ যদি অপ্রয়োজনীয় উপাদানগুলো হয়ে থাকে, তাহলে অপ্রয়োজনীয় উপাদান ছাড়া যেটা থাকে সেটাই হলো খাদ্য। ক্লিয়ার? আচ্ছা, আমি আরও একবার বলি, খাদ্য হলো সেই সকল উপাদান, সেই সকল বস্তু, সেই সকল পদার্থ যা কিনা গ্রহণ করার ফলে আমাদের শরীরের শক্তি উৎপাদন হয়, দৈহিক বৃদ্ধি ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সকল উপাদান, পদার্থ অথবা বস্তুই হলো আমাদের খাদ্য। বুঝতে পেরেছ? আচ্ছা, এই যে খাদ্য নিয়ে আমরা এত কথা বললাম, খাদ্য নিয়ে আমরা অনেক কথা বললাম, তাই না? ছোট্ট একটা সংজ্ঞা, 1 লাইনে 2 লাইনের সংজ্ঞা, কিন্তু অনেকগুলো কথা বললাম। মিনিমাম 2 মিনিট, 3 মিনিট বা 4 মিনিটও হতে পারে। এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না, কিন্তু বললাম এ কারণেই যাতে তোমাদের মাথায় এটা খুব গোছানোভাবে সেট হতে পারে, অথবা সংরক্ষণ করে রাখতে পারো, খাদ্য জিনিসটা কি সেটা বুঝতে পারো। আর কথা বলবো না, তোমরা হয়তো বা বিরক্ত বোধ করছো যে স্বাভাবিক ছোট্ট একটা শব্দ নিয়ে এত কথা বলে। তো ছোট্ট একটা কথা খাদ্য, কিন্তু খাদ্যের যে বিস্তার, খাদ্যের যে ভূমিকা, খাদ্যের যে গুরুত্ব, সেটা কিন্তু অপরিসীম। এ কারণে কথাগুলোও অনেক বেশি হয়ে আসে। কিছু কিছু সময় দেখবা ছোট্ট কথার অনেক বড় গুরুত্ব থাকে। এই খাদ্যটাও ঠিক এরকম। আচ্ছা, আমরা যে সবাই ক্লাস 9-এ আসছি, তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। তুমি কোন বিষয়ে পড়ো? তুমি কোন বিভাগে পড়ো? আমি কমার্সে পড়ি। তুমি কোন বিভাগে পড়ো? আমি সায়েন্সে পড়ি। তুমি কোন বিভাগে পড়ো? আমি আর্টসে পড়ি। কিন্তু দেখো, জেনুইনলি সবাই ক্লাস 9-এ পড়ে। নর্মালি সবাই ক্লাস 9-এর স্টুডেন্ট, কিন্তু এই 9-এর স্টুডেন্টের ভেতরে আমাদের কি আসলো? ডিভাইডেশন আসলো, প্রকার আসলো, সায়েন্স, আর্টস, কমার্স। তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করছি, এই খাদ্যেরও প্রকারভেদ আছে, এই খাদ্যেরও রকমারি আছে। সেই খাদ্যগুলোকে আমরা ভাগ করতে পারি, কোনটার কি কাজ, কোনটা কি কাজে ব্যবহৃত হচ্ছে, কোনটা আমাদের শরীরের জন্য তোমার দৈহিক বৃদ্ধি ঘটায়, কোনটা আমাদের সুস্থ রাখে, কোনটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোনটা আমাদের এই সতেজ রাখে। তাদের কাজ অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী খাদ্যেরও বিভিন্ন প্রকার আছে। তো খাদ্যের প্রকারগুলো কি কি আমরা জানি সেটা? খাদ্যের দুটো প্রকার আছে। দুটো প্রকারের ভিতর দেখো, আমরা বোর্ডে লিখে রাখছি আমি, তোমরা দেখতে পেয়েছো হয়তো বা। খাদ্যের যে উপাদান, এই যে খাদ্যের উপাদান এখানে আছে দেখতে পাচ্ছ, এই খাদ্যের উপাদানে কি একটা হলো মুখ্য উপাদান যেটা প্রধান, আর একটা হলো কি সহায়ক উপাদান। সহায়ক উপাদান দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে সুন্দর দেখা যাচ্ছে। আশা করি তোমরাও দেখতে পারবো ভালো করে। আমি আরেকটু চেষ্টা করি। তাহলে খাদ্য উপাদান প্রধানত আমরা বলছি কি দু প্রকার, একটা হলো মুখ্য এবং একটা সহায়ক। মুখ্য, গৌণ, প্রাইমারি, সেকেন্ডারি, এগুলা মানে আমরা জানি না? আমরা জানি তো। তাহলে মুখ্য উপাদান এবং সহায়ক উপাদান। আমরা কিন্তু 6-এর বিজ্ঞান অথবা 7-এর বিজ্ঞানে পড়ে আসছি খাদ্য কয় প্রকার, পড়ছি না? খাদ্য কয় প্রকার আমরা পড়ে আসছি। খাদ্য হলো 6 প্রকার। কি কি? প্রোটিন, শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, পানি, স্নেহ জাতীয় পদার্থ, এরকম পড়ছি না? কিন্তু দেখো, ওই খাবারগুলোকে আমরা ওখানে জেনে আসছি খাদ্য 6 প্রকার, কিন্তু ওখানে কিন্তু আমরা জানতাম না কোনটা মুখ্য, কোনটা গৌণ, কোনটা সহায়ক, কোনটা আসল, এটা জানতাম না।
কিন্তু আজকে দেখো, আজকে তোমরা এখানে অবশ্যই লক্ষ্য করতে পারছো, এটা একটা এই 6টা উপাদান আমি লিখে রাখছি। দেখো 6টা উপাদানের ভিতর কি হলো, মুখ্য উপাদান হলো এই 3টা, শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবার হলো মুখ্য উপাদান। আর এই সহায়ক উপাদান হলো কি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সহায়ক উপাদান ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে দেখো আমাদের মূল টপিক ছিল আজকের এই মূল বিষয় ছিল কি, খাদ্য কি, খাদ্য নিয়ে আমরা কথা বললাম, বোঝানোর চেষ্টা করলাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এটা তো আসলে খুব জটিল বিষয় না, খুব সহজ একটা কথা, তোমাদের জানা কথা, তারপরেও আমি আরেকবার বললাম আর কি। তাহলে খাদ্য নিয়ে আমাদের কথা শেষ। খাদ্যের উপাদান, যে খাদ্যের প্রকারভেদ, সেটা আমরা বললাম এখন, তাই না? খাদ্যের উপাদান নিয়ে কথা বললাম। খাদ্যের উপাদান কি, 2টি উপাদান, একটা মুখ্য উপাদান আর একটা গৌণ উপাদান বা সহায়ক উপাদান। এই খাদ্যে দেখো, লক্ষ্য করো, মুখ্য উপাদানের ভিতরে আছে কি, শর্করা, আমিষ, স্নেহ, এবং সহায়ক উপাদানের ভেতরে আছে কি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে আমরা এইগুলার কিছু কথা শুনবো। ওই যে দেখো আমাদের এই ডান পাশে এখানে লিখে রাখছি, হালকা করে একটু আমি তোমাদেরকে সাহায্য করছি। দেখো এখানে লিখে রাখছি টপিকস, আমাদের আজকের আলোচ্য মানে বিষয়গুলা, আমরা যে টপিকস নিয়ে কথা বলছি সেটা লেখা আছে কি, খাদ্য, খাদ্যের উপাদান, পুষ্টি এবং খাদ্য উপাদানের উৎস। তো খাদ্য উপাদানের উৎস, এই যে আমরা 2টো ভাগে ভাগ করেছি এখানে, একটা মুখ্য উপাদান আর একটা সহায়ক উপাদান। এই 2টা উপাদানে পাবো কোথায়, আমরা কোথায় কোথায় শর্করা পাবো, কোথায় ভিটামিন পাবো, কোথায় খনিজ লবণ পাবো, এর উৎস সম্পর্কে জানবো। কিন্তু তার আগেই আমরা এখানে একটা কথা লিখে রাখি, পুষ্টি। কারণ তোমাদের মনে হতে পারে যে স্যার হঠাৎ করে খাদ্য নিয়ে কথা বলতে বলতে পুষ্টি কেন আসলো? পুষ্টি এই কারণেই আসলো, পুষ্টিটা হলো খাদ্যের সঙ্গে জড়িত প্রধান উপাদান, প্রধান অংশগ্রহণকারী বা প্রধান সাহায্যকারী এলিমেন্টটাই হলো পুষ্টি, যেটাকে আমরা তোমরা অহরহ শুনে আসছো টিভিতে, যখন আমরা অ্যাড দেখি, হরলিক্স, ডানো, কমপ্লেন, নিউট্রিশনে ভরা, বলে না নিউট্রিশন, এর বাংলাটাই হলো পুষ্টি। এর বাংলাটাই হলো পুষ্টি। পুষ্টি জানতেই হবে, খাদ্য নিয়ে কথা বলতে গেলে পুষ্টি আসবে। এ কারণে আমি মাঝখানে পুষ্টির কথাটা একটু ইনক্লুড করে দিয়েছি। আর পুষ্টি আমি ইনক্লুড করে না করলেও খাদ্য উপাদানের উৎসের পরে আমি তোমাদেরকে পুষ্টি নিয়ে কথা বলতাম। তো পুষ্টি আসলে খুব বেশি বড় কথা না, বা বেশি কথা বলবো না। পুষ্টি হলো কি জানো, পুষ্টিটা হলো খাদ্য, আমাদের যে জীবনী শক্তি, আমাদের জীবনী শক্তির যোগানদাতাই হলো পুষ্টি। এখন আমাদের জীবনী শক্তি তোমরা বলতে কি বুঝছো? হয়তো মনে করবো যে স্যার খাদ্যও তো আমাদের তাই করে, খাদ্য আমাদের শক্তি যোগাচ্ছে, খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি ঘটাচ্ছে, খাদ্য আমাদের কি করে, খাদ্য আমাদের নিরোগ করে, খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে পুষ্টি আবার কি করে জীবনী শক্তি বৃদ্ধি করে, জীবনী শক্তি যোগায় কিভাবে? একটু ভাবো তো যে জীবনী শক্তি বলতে কি। খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি ঘটাচ্ছে, যেমন দেখো আমরা এটা কি করি, নখ যখন চারা বৃদ্ধি ঘটে তখন আমরা কেটে ফেলি, কিন্তু একে বেঁচে রাখাই, একে বাঁচিয়ে রাখে কে? এই নখটা সম্পূর্ণ বেঁচে আছে কেমন করে? এই যে জীবিত কোষ, এটাকে বাঁচাচ্ছে কে? এটা হলো পুষ্টি বাঁচাচ্ছে। আমার চোখ, আমার দৃষ্টিশক্তি, এখন যে বয়স, সেই বয়স অনুপাতে আমার অনেক দূরের জিনিস দেখতে পাওয়ার কথা, কিন্তু স্বাভাবিক যেটা মান, স্বাভাবিক যে দৃষ্টি দর্শনটা থাকে সেটা আমার কমে আসছে। আমি ভালো দেখতে পাই না, আবছা দেখি, যার ফলশ্রুতিতে আমি ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার আমাকে অনেক ট্রিটমেন্ট করলো, আমার চোখে একটা লেন্সওয়ালা চশমা দিয়ে দিল, পাওয়ারওয়ালা চশমা দিয়ে দিল। এই যে চোখের জীবনী শক্তি, চোখের যে ভেতরের যে শক্তিটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিসের অভাবে? পুষ্টির অভাবে। বুঝতে পেরেছো? কিন্তু এখানে খাদ্য কি করেছে? খাদ্য করেছে কি, আমি যখন ছোট ছিলাম তখন আমার চোখের সাইজটা ছোট ছিল। আমি যত বড় হচ্ছি, দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এই চোখের আকৃতি, এই কঠোর
মাথার সাইজ, মুখের সাইজ সব বৃদ্ধি ঘটছে না? সবগুলার বৃদ্ধি ঘটছে, কিন্তু চোখের যে কর্মদক্ষতা, চোখের যে দক্ষতা, দেখার যে দক্ষতা, সেই শক্তিটা যোগাচ্ছে কে? পুষ্টি। আমাদের দেখবা অনেকের শরীর দেখলে অনেক মনে হয় যে সে মনে হয় লোশন মেখে থাকে সব সময়, গ্লেসি স্কিন যাদেরকে আর কি বলা যায়। আবার অনেকেই আছে যে সারাদিন লোশন মাখছে কিন্তু এই ত্বকগুলা খসখসা ভাব যায় না। আমার যেমন খসখসা ভাব, তোমাদের মতন অত মসৃণ না। তাহলে সবার ত্বক যেমন আলাদা না, এটা কেন হয়? এটা কেন হয়? এটাই হলো সেই পুষ্টি, জীবনী শক্তির যোগান দেয়। তোমরা কি বুঝতে পেরেছো? একটু দেখে নিবা, তাহলে আরও সহজ হবে এবং মাথায় একেবারের জন্য সংরক্ষিত হয়ে যাবে। তোমরা এই পড়াগুলা যদি মনোযোগ সহকারে মাথায় সংরক্ষণ করে রাখতে পারো, তোমাদের ব্রেনে ক্যাপচার করে রাখতে পারো, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। তোমরা যখন বড় হবা, সংসার করবা, বাবা মা হবা, তোমাদের বাচ্চাদেরকেও সেইভাবে তোমরা গাইডলাইনের মাধ্যমে তুলে নিয়ে আসতে পারবা। যাই হোক, পুষ্টির উপাদানের উৎস নিয়ে আমরা একটু কথা বলবো। পুষ্টি শেষ, খাদ্য উপাদানের উৎস নিয়ে কথা বলবো। আমরা তো পুষ্টির কথা বললাম এখন, তাই না? পুষ্টির কথা বললাম, এবার খাদ্য উপাদান নিয়ে কথা বলবো। উপাদান, দেখো খাদ্য উপাদান একটু আগে তো কথা বললাম, তো আমরা শুরু করবো একবার শর্করা থেকে। শর্করা থেকে কথা বলা শুরু করব। শর্করা হলো সেই সকল খাদ্য যা কিনা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। শর্করা সেই সকল খাদ্য, যে সকল খাদ্য কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হয়। শর্করা আমাদের শরীরের জন্য প্রধান খাদ্য। শর্করা আমাদের শরীরের জন্য প্রধান খাদ্য। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি। তো শর্করার আরও কিছু বৈশিষ্ট্য আছে। শর্করার বৈশিষ্ট্য এমন যে কি বললাম, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হওয়ার পরে শর্করার আরও কিছু মূল বৈশিষ্ট্য আছে। এরা হলো স্বাদহীন, এরা গন্ধহীন, বর্ণহীন। স্বাধীন না, স্বাধীন বলাটা আমার ভুল হয়ে গেছে। এটা হলো বর্ণহীন, এদের নির্দিষ্ট কোনো রং নেই। এরা হলো কি? গন্ধহীন, এদের কোনো গন্ধ নেই। আর স্বাদের দিকে এরা হলো মৃদু মিষ্টি, অর্থাৎ হালকা হালকা মিষ্টি। হালকা মিষ্টি জাতীয় খাবার কোনগুলো আছে একটু গেস করো তো। হালকা মিষ্টি জাতীয় খাবার আছে মিষ্টি কুমড়াতে আছে। হালকা মিষ্টি ভাব আছে কোথায়? মিষ্টি আলুতে। আমরা যে মিষ্টি আলু মাটি থেকে যে লম্বা লম্বা দণ্ডাকৃতি পাওয়া যায়, আছে না? হালকা মিষ্টি কোথায় আছে? হালকা মিষ্টি জাতীয় খাবার কোনগুলা? যেমন পেঁপে বলতে পারো। সব পেঁপে কিন্তু আবার বেশি মিষ্টি না। তো এই যে হালকা মিষ্টি স্বাদ জাতীয় যে সকল খাবার পাবো আমরা, সেটাই হলো শর্করা। তারপর দেখো এখানে লেখা আছে কি? আমিষ। আমিষটা কি? আমিষ হলো শর্করার চেয়ে একটা ধাপ উপরে। এদের গঠনটা হলো কি? কার্বন নিবে, হাইড্রোজেন নিবে, অক্সিজেন নিবে এবং সঙ্গে নিবে নাইট্রোজেন। তাহলে কি কি নিল? এটা হলো কি নিবে? কার্বন যোগ হাইড্রোজেন, তারপর কি নিবে? যোগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, OXYGEN, অক্সিজেন প্লাস কি নিবে? নাইট্রোজেন। তা এই যে চারটা রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত হলো কি? আমিষ। এই চারটা রাসায়নিক উপাদান গঠিত যে আমিষ পদার্থ আসলো, তাদেরকে আমরা সাধারণত অ্যামাইনো অ্যাসিড, AMINO, এটা বলতে পারি। সাধারণত আমরা অ্যামাইনো অ্যাসিড নামে আখ্যায়িত করতে পারি। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তা দেখা যাচ্ছে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে, মানব শরীরে, আমাদের ভেতরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। তোমরা কি জানো যে আমাদের শরীরে কয় ধরনের অ্যাসিড আছে? তোমরা জানতা না, বই পড়ো না তো। বই দেখবা
মন দিয়ে পড়বা, তাহলে বুঝতে পারবা আমাদের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান। এই অ্যামাইনো অ্যাসিডগুলা বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রকম কাজ করে থাকে। এগুলোর ভিতরে তোমার আমি কিছু নাম বলতে পারি, তোমরা দেখেছো, এগুলা শুনেছো, যেমন লাইসিন, ট্রিপোফ্যান, তারপর কি আছে মিথিওনিন, তারপর ভ্যালিন, ফিনাইল, অ্যালানিন, এগুলো তোমরা নাম শোনো নাই? কেমিস্ট্রিতে যারা পড়ছো বা কেমিস্ট্রিতে যারা পড়বা তারা সবাই এই নামগুলোর কথা শুনবা। তবে আমার যেটা বিশ্বাস, যেটা ধারণা, তোমরা সবাই বিগত সময়ে এদের গঠন না জানলেও অ্যামাইনো অ্যাসিডের নামটা শুনে আসছো, কার্বনের নামটা শুনে আসছো, হাইড্রোজেনের নামটা শুনে আসছো, অক্সিজেনের নাম শুনে আসছো, এগুলো তোমাদের জানা। তাহলে এই যে ছোট ক্লাসগুলোতে যেটা শিখে আসছো, জেনে আসছো, আজকে আরেকটা নতুন কথা শুনলা কি, অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, এটাও তোমাদের কাছে নতুন। আমি তোমাদের সঙ্গে মূল টপিকস নিয়ে কথা বলবো, কিন্তু তোমাদের আরও অতিরিক্ত জানার জন্য অবশ্যই বাসায় বই পড়তে হবে। এবার স্নেহ জাতীয় পদার্থ দেখো। স্নেহ জাতীয় পদার্থ কি? আমরা জানি যে সকল খাবারগুলা তৈলাক্ত হয়ে থাকে, যে সকল খাবারগুলা তৈলাক্ত, তেল জাতীয় খাবারগুলাকে আমরা স্নেহ জাতীয় খাবার বলি। তেল কোথায় আছে জানো? তেল আছে কোথায়? সরিষাতে তেল আছে, তিলে তেল আছে, সয়াবিনে তেল আছে না? তাহলে তিলের ভিতরে যে তৈলাক্ত পদার্থ আছে সেটা স্নেহ। তারপর ঘিতে আছে, দুধে আছে, তেলে ভাব, অর্থাৎ তৈলাক্তটা ভাব যে সকল পদার্থে আছে সেই সকল পদার্থই হলো স্নেহ জাতীয় খাবার। আর একটা ভালো জিনিস দেখো, আমরা যেটা জেনে আসছি এতদিনে, চর্বি নামে একটা কথা আছে। আমরা মাংসে ছোটবেলায়, তোমাদের বয়সে আমি যখন ছিলাম, আমার খুব পছন্দের একটা খাবার ছিল চর্বি। আমার বাবা যখন মাংস নিয়ে আসতো বাজার থেকে, মাংস থেকে ওই মাকে বলেই দিতাম, মা আমি চর্বি খাবো। চর্বি কি তখন তো আমি জানতাম না, কিন্তু খেতে অনেক টেস্টি। তোমাদেরও ভালো লাগে মনে হয়, তাই না? তোমাদেরও ভালো লাগে। তাহলে এই চর্বিটা কি? চর্বিটা হলো তৈলাক্ত পদার্থের বা স্নেহ জাতীয় পদার্থের, এই যে স্নেহ পদার্থ আছে, এই স্নেহ জাতীয় খাদ্য উপাদানের কঠিন অবস্থাটাই হলো চর্বি, কঠিন অবস্থা। তাহলে এখানে দেখো, স্নেহ জাতীয় পদার্থ আমরা কি বলতে পারি? এখানে 2 প্রকার। একটা হলো তরল, আর একটা কি হলো কঠিন। কঠিন, এই কঠিনটাকে আমরা, এই তরলটাকে কি বলবো? তরলটা হলো তেল, এটা হলো কি চর্বি, কঠিনটা হলো চর্বি। স্নেহ দুটা ধরন, একটা হলো তরল থাকবে, একটা হলো কঠিন হবে। কঠিন অবস্থায় স্নেহ জাতীয় পদার্থকে চর্বি বলবো, স্নেহ জাতীয় পদার্থের তরল অবস্থাকে বলবো তেল। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা এখানে মুখ্য উপাদানের যে 3টা উপাদান আছে, মুখ্য উপাদানের ভেতরে যে 3টা উপাদান আছে, শর্করা, আমিষ এবং স্নেহ, এই 3টা নিয়ে কথা বললাম। একটা কি? হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন নিয়ে গঠিত। এরা হলো বর্ণহীন, এরা গন্ধহীন, কিন্তু হালকা মিষ্টি স্বাদযুক্ত। আমিষটা কি? আমিষটা হলো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। এদেরকে সাধারণত অ্যামাইনো অ্যাসিড বলা যেতে পারে, এবং আমাদের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। তার ভিতর 8টি অ্যামাইনো অ্যাসিড প্রায় সেম কোয়ালিটির, তোমরা বাসায় দেখে নিবা। স্নেহ জাতীয় পদার্থ কি? যে সকল পদার্থ তেলে ভাব আছে বা তৈলাক্ততা আছে, সেই সকল পদার্থকে বলা হয় কি? স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থের তরল অবস্থাটাকে বলা হবে তৈল, আর কঠিন অবস্থাটাকে বলা হবে চর্বি। আপাতত আজকের জন্য এতটুকুই থাকলো। এইগুলার ভিতরে তোমরা আরও ডিভাইডেশন পাবা, আরও কথা পাবা, আরও তথ্য পাবা। যেমন শর্করা উপাদান আমরা বললাম কি হালকা মিষ্টি স্বাদযুক্ত, এখানে বলছি হালকা মিষ্টি স্বাদযুক্ত, এখানে বলছি কি কঠিন এবং তেল। তাহলে দেখো তো, এই তেল আমরা কোথা থেকে পাবো, চর্বি কোথা থেকে পাবো, তারপর এখানে কি মিষ্টি স্বাদযুক্ত, এই মিষ্টি স্বাদযুক্ত খাবার কোথায় থেকে পাবো? একটা উদ্ভিদ থেকে পেতে পারি, একটা প্রাণী থেকেও পেতে পারি। এটা উদ্ভিদ থেকেও পেতে পারি, প্রাণী থেকেও পেতে পারি। তাহলে আমাদের উৎসগুলা আমি কি বলছি এখানে লক্ষ্য করে দেখো, এখানে
আমি ডান পাশে এই যে এখানে দেখো, এইখানে যে আমি উৎস নিয়ে কথা বলছি, এই যে উৎস নিয়ে যে কথা বলছি, এই উৎসটা কি আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি? দেখো ওখানে আমরা বলেছিলাম কি, এখানে আমরা কি বলবো তাহলে, একটা উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ উৎস, আর একটা কি প্রাণীজ উৎস, প্রাণী থেকেও পেতে পারি প্রাণীজ উৎস। নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আজকে যেটা শেখানো হলো, আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বললাম, এইটুকুই দেখে রাখো, তোমরা বাসায় দেখো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করবা, আর যদি বুঝতে না পারো সেটা তো আমার জন্য অনেক ভালো। আমি মনে করবো তো তোমাদেরকে আমি সঠিকভাবে বুঝাইতে পেরেছি। খুব সামান্য পরিমাণ পড়িয়েছি, বেশি পড়াই নাই। প্রথম অধ্যায়ের সম্ভবত 1.5 পাতা হবে, খুব বেশি পড়ানো হয় নাই। সময় আছে, তোমরা পড়বা। আমি আসি তোমাদের সঙ্গে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবা।